একটি জরুরি জনস্বার্থক বিষয় তুলেছেন। বিষয়টি হলো ত্রিপুরা হাইকোর্টের রায় অনুযায়ী পূর্বতন সর্বশিক্ষা তথা বর্তমান সমগ্র শিক্ষায় নিযুক্ত শিক্ষকদের নিয়মিতকরণ করা সম্পর্কে। কেন্দ্রীয় অর্থানুকূল্যে পরিচালিত সর্বশিক্ষা অভিযান অর্থাৎ এসএসএ প্রকল্পটি ত্রিপুরা রাজ্যে 2001 সন থেকে শুরু হয়েছে। এই প্রকল্পের অধীনে 2003-04 সাল থেকে চুক্তির ভিত্তিতে মোট 5,691 জন প্রাথমিক স্তরে, 2,782 জন এবং উচ্চ প্রাথমিক স্তরে 2,909 জন শিক্ষককে নিয়োগ করা হয়। এই চুক্তির মেয়াদ ছিল 1 বছর, যা তাদের কর্মদক্ষতার উপর নির্ভর করে সময় বৃদ্ধি করা হয়েছে। এছাড়া রাজ্যের 9-10 সাল থেকে চালু হওয়া কেন্দ্রীয় অর্থানুকূল্য পরিচালিত রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান নামক আরেকটি প্রকল্প 390 জন চুক্তিবদ্ধ শিক্ষক নিয়োগ করা হয়েছিল। উল্লেখ্য, পূর্ববর্তী এসএসএ এবং আরএমএসএ প্রকল্প দুটিতে চুক্তিবদ্ধ শিক্ষক ছাড়া চুক্তির ভিত্তিতে অশিক্ষক কর্মচারীদেরকেও নিয়োগ করা হয়েছিল। 2018 সালের 1 এপ্রিল থেকে পূর্ববর্তী এসএসএ, আরএমএসএ ও শিক্ষণ যেটা টিচার এডুকেশন, এই 3টি প্রকল্পকে একত্রীভূত করে সমগ্র শিক্ষা অভিযান নামক একটি সংহত কেন্দ্রীয় প্রকল্পের অবতারণা করা হয়। 2020-21 সালে 6,045 জন চুক্তিবদ্ধ কর্মচারী সমগ্র শিক্ষা অভিযানে কর্মরত রয়েছে আজকের দিনে। এদের মধ্যে প্রাথমিক শিক্ষক 2,675 জন, উচ্চ প্রাথমিক শিক্ষক 2,620 জন, মাধ্যমিক স্তরের শিক্ষক 249 জন এবং অশিক্ষক কর্মচারী 501 জন। পূর্ববর্তী এসএসএ প্রকল্পের অধীনস্থ 5,295 জন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক পর্যায়ের চুক্তিবদ্ধ শিক্ষক তাদের নিয়মিতকরণের দাবিতে মহামান্য ত্রিপুরা উচ্চ আদালতে 2টি রিট পিটিশন দায়ের করেন 2 জনে, যথা WPC 329 of 2015 and WPC 2012 of 2016। মহামান্য ত্রিপুরা উচ্চ আদালত উক্ত রিট পিটিশন দুটোর পরিপ্রেক্ষিতে গত 23 ফেব্রুয়ারি 2021 তারিখ প্রদত্ত রায় ও আদেশনামা পূর্ববর্তী এসএসএ চুক্তিবদ্ধ শিক্ষকদের শুধু প্রাথমিক উচ্চ প্রাথমিক সরকারি শিক্ষকদের বেতনক্রম অনুসারে নিয়মিত বেতনক্রম প্রদানের নির্দেশ দেন। এর আগে মহামান্য ত্রিপুরা উচ্চ আদালত পূর্ববর্তী এসএসএ চুক্তিবদ্ধ শিক্ষকদের নিয়মিত বেতন প্রদানের সময় ফিক্সেশন, ইনক্রিমেন্ট প্রদান, পেনশনের সুযোগ ইত্যাদি বিষয়ে নির্দেশ প্রদান করেন। তদুপরি উক্ত রায়টি আগামী 6 মাসের মধ্যে কার্যকর করার আদেশ প্রদান করেন। উল্লিখিত রায় ও আদেশে 49 নম্বর অনুচ্ছেদ, যেটা প্যারা হাইকোর্ট রায় দিয়েছে, সে অনুসারে প্রত্যেক চুক্তিবদ্ধ শিক্ষকের শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা যাচাই করার লক্ষ্যে রাজ্য সরকার আইন দপ্তর, অর্থ দপ্তর, অ্যাডভোকেট জেনারেল এবং আমাদের দপ্তর, শিক্ষা দপ্তর তাদের মতামত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে নিম্নলিখিত বিষয়সমূহকে বিশেষ বিবেচনায় রাখা হবে। 1. ত্রিপুরা সরকার বনাম তন্ময়নাথ ও অন্যান্যদের মধ্যে চলা একটি মামলা 10,323 মামলার রায়ে মহামান্য সুপ্রিম কোর্ট বিগত 29 মার্চ 2017 তারিখ প্রদত্ত রায় বলেছেন, দি কোয়ালিফিকেশন in the case of teachers governed by the provision of the Right of Children to Free and Compulsory Education Act 2009 shall be in conformity with the relevant statutory provision of the said Act। 2. শিক্ষার অধিকার আইন 2009 Right to Education Act 2009 এর সেকশন 23 একে বলা হয়েছে, any person possessing such minimum qualification as laid down by the academic authority, that means NCT, authorized by the central government by notification shall be eligible for appointment as a teacher। ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা
2010-এর 31শে মার্চ জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এনসিটিকে শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা মান নির্ণয়ের সুনির্দিষ্ট অধিকারী অর্থাৎ একাডেমিক অথরিটি হিসেবে ঘোষণা করেছে। পরবর্তীতে এনসিটি 2010 সালের 23 আগস্ট জারি করা বিজ্ঞপ্তি অনুসারে প্রাথমিক উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগ ক্ষেত্রে টিচার এলিজিবিলিটি টেস্ট পাশ করা বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষার অধিকার আইন 2009-এর সেকশন 23(2) অনুযায়ী যেসব কর্মরত শিক্ষক শিক্ষারা এই আইন লাগু হবার সময় সংশ্লিষ্ট পদের ন্যূনতম যোগ্যতা অর্জন করেননি তাদেরকে আগামী 5 বছরের মধ্যে নিশ্চিত যোগ্যতা অর্জন করে নেওয়ার কথা ছিল। পরবর্তীকালে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের 2017 সালের 3রা আগস্ট তারিখে লেখা চিঠিতে জানানো হয়, সংসদে পাশ হওয়া একটি প্রস্তাবে সংশ্লিষ্ট শিক্ষকদের প্রশিক্ষণ গ্রহণের সময়সীমা 31 মার্চ 2019 মানে 5 বছর প্লাস 2 এই 31-19 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো 23 আগস্ট 2000-এর পূর্বে নিযুক্ত চুক্তিবদ্ধ শিক্ষকদের সম্পর্কে 2021 সালের 3রা সেপ্টেম্বর এনসিটিই প্রদত্ত নির্দেশিকার ভিত্তিতে মূল্যায়ন। নেক্সট WA নম্বর 193, 213, 217 এবং 225 এবং 2019 এর প্রেক্ষিতে এডুসেট নেটওয়ার্ক প্রোগ্রাম নিয়োজিত চুক্তিবদ্ধ কর্মীদের সংশ্লিষ্ট মামলায় 16 মার্চ 2021 তারিখ মহামান্য উচ্চ আদালত প্রদত্ত রায় ও নির্দেশনা 617 এবং 2017 প্রকৃতি মাদ্রাসায় নিয়োজিত চুক্তিবদ্ধ শিক্ষকদের সম্পর্কিত মামলায় 22 সেপ্টেম্বর 2020 তারিখে মহামান্য উচ্চ আদালত প্রদত্ত রায় ও নির্দেশনা অর্থ সংস্থান বিষয় যেগুলি আমরা করছি বর্তমানে, যে চুক্তিবদ্ধ শিক্ষকদের সম্মানজনক বেতন ভাতা প্রদানের লক্ষ্যে রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পের নিয়ম অনুযায়ী 10% অংশীদারিত্ব চাইতেও আর্থিক অর্থ নিজস্ব রাজস্ব ভাণ্ডার থেকে নিয়মিত ব্যয় করে চলেছে। যেমন 2019-20 অর্থবর্ষে 83 কোটি 30 লক্ষ 86 হাজার টাকা অধিক ব্যয় করা হয়েছে, যা আমাদের দেওয়ার কাছে হেল্পের থেকেও। তবুও বলছি, প্রাইমারিতে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেয় 15,000, আমরা দেই 21,907। আপার প্রাইমারিতে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় 20,000, আমরা দেই 27,711। সেকেন্ডারিতে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় 25,000, আমরা দেই 26,730। তাই উক্ত বিষয়গুলিতে সংসদ দপ্তর সময়ের ঐমত বিবেচনা রেখে রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেবে। এই হলো মূল বিষয়। তবু একটু বলে দিই, এটা আমি যদিও স্টেটমেন্ট, এটা হলো হাইকোর্টের রায়। হাইকোর্টের এই 66 পাতার রায়ে একটা জায়গায় বলেছে 49 বার, আমি যেটা পড়েছিলাম, কামিং টু দি লাস্ট অফ দি গভর্নমেন্টস অবজেকশন রিগার্ডিং কোয়ালিফিকেশন অফ দি টিচার্স, টু বিগিন উইথ, we are not inclined to go into individual qualification held by every teacher, which of course would be a subject matter of the government to examine. অর্থাৎ আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকের কথা বলবো না, রাজ্য সরকার অবশ্যই এই যে তারা কিন্তু অবশ্যই যে এই যে কার শিক্ষকতার যোগ্যতা আছে না আছে এগুলি যেন যেগুলি যেন অবশ্যই গভর্নমেন্ট এক্সামিন করে, এটা দেখার বিষয়। এই জন্য আপনার অবগতের জন্য বলছি, প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যারা এই সর্বশিক্ষা আছে তাদেরকে আমরা চিঠি ইস্যু করে দিয়েছি, তোমার কি কোয়ালিফিকেশন আছে, তুমি কি কোয়ালিফিকেশন আছে তুমি ডিপার্টমেন্টে জানাও। অলরেডি গত পরশু দিনে এই ব্যাপারে আমরা চিঠি দিয়ে দিয়েছি। আর যেহেতু বিষয়টা এই জন্য যাগুলি বলছি এগুলি পজিটিভ পর্যালোচনা করছি। আমরা চাই না আরেকটা তন্ময়নাথের কেস হোক, আরেকটা 10,300, ঠান্ডা মাথায় দেখতে হবে এই জিনিসগুলি, এটা আপনার নলেজে রাখলাম। After the judgment of the Honorable High Court Tripura, এমন কোনো চিন্তা ভাবনা করছে বা সিদ্ধান্ত নিয়েছে জ্যাপেক্স বডি আমাদের সুপ্রিম কোর্টে এসএলপি করার জন্য? এই ধরনের কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করিনি। কি বলেছি, যে অর্থ দপ্তরকে বলেছি তুমি আমাকে জানাও কত টাকা লাগবে। 2, আইন দপ্তরকে বলছি এটার কোনো মধ্যে কোনো ডিফেক্ট আছে কিনা। 3, দপ্তরকে বলছি তোমার রিটেন ওপিনিয়ন দাও। 4,
অ্যাডভোকেট জেনারেল বলছি এটা আমাদের আপত্তি কি, তবু আপনার সুবিধার জন্য বলছি। দেখুন কেন এই কথাটা বলছি, বাংলাতে বলছিলাম, ইংরেজিটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট জাজমেন্ট 10,323 দি কোয়ালিফিকেশন, যেটা আমাদের 19/3/2017 যেটা 10,323 মামলায়, সেই মামলায় সুপ্রিম কোর্ট বলছে দি কোয়ালিফিকেশনস ইন দি কেস অফ টিচার্স governed by the provisions of the right of children to free and compulsory education act 2009 shall be in conformity with the relevant statutory provisions of the said act. অর্থাৎ বলছে তুমি কিন্তু চাকরি যা দেবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমার কিছু বলবো না, তুমি কিন্তু শিক্ষার অধিকার আইনকে ফলো করবে। এক, শিক্ষার অধিকার আইন বলছে তুমি যা করবে একাডেমিক অথরিটি এনসিটিই গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দিচ্ছে হু ইজ দ্য একাডেমিক অথরিটি, এনসিটি ইজ দ্য একাডেমিক অথরিটি, বলছে তুমি এনসিটির গাইডলাইন ফলো করো। এই যে বলছে তার মানে অর্থ তো হলো 2010-এর পরে যা শিক্ষক নিয়োগ হবে সেগুলি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মানে ক্লাস 12 পাস হতে হবে, 50% মার্কস হতে হবে, বিএড ডিএলএড থাকতে হবে। এবার হলো 2010-এর আগে একের মাঝখানে যারা যারা শিক্ষকতা পেয়েছে তাদের কি বলছে, সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার 50% মার্কস না থাকলেও চলবে, তুমি কিন্তু অবশ্যই 12 পাস হতে হবে, এটা বলছে, এবং বিএড ডিএলএড। এবার হলো 2001-এর আগে কি, একের আগে হলো যদি মাধ্যমিক পাস থাকে টিচার দিয়ে দিয়েছে তাদের উপায় কি, বলছে তুমি 5 বছরের মধ্যে তুমি 12 পাস করো, 50% মার্কস একোয়ার করো এবং বিএড ডিএলএড করবে, এবং 5 বছর পর্যন্ত দিয়েছে টাইম। এরপরে পার্লামেন্ট অ্যামেন্ডমেন্ট করে এটাকে 2-4-9 বছর পর্যন্ত দিয়েছে। সুতরাং সুপ্রিম কোর্ট সম্বন্ধে এই ধরনের আমরা এখনো চিন্তা করিনি। একটা বোঝার জন্য বলছি, এই যে কনফিউজ কেন বলছি, এই রায়ে আমরা দেখবেন লাস্ট পাতাতে বলেছে হাইকোর্ট, we are the conscious of the legal issues concerning regular teachers in the government schools which is fall out of the division bench judgment in this court in the case of Tanmay Nath and others, but the state of Tripura and others reported as author, whereas as per further orders passed by the Supreme Court, all these teachers who were terminated on account of judgment of the High Court would have a right to compete for fresh selection with age relaxation granted to them up to 31/3/2000. We have therefore left the government to regularize the petitioners either against existing post, বলছে আমাদেরকে তুমি দরকার হলে এক্সিস্টিং পোস্টে করো অথবা তুমি নিউ পোস্ট ক্রিয়েট করো। সর্বশিক্ষা কি চাকরি, কন্ট্রাক্ট সার্ভিস, সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমের সার্ভিস, এটা রায় দিল। এখন এই যে আমি পাঠিয়েছি অর্থ দপ্তর কাছে কেন পাঠিয়েছি, তাহলে পোস্ট ক্রিয়েশন, এই যে কথাগুলো আমি কিন্তু এটা যাচ্ছি না, কিন্তু এটা একটা কনফিউজড হয়ে গেছি আমরা। কেন কনফিউজ হয়েছে, বলছে তুমি পোস্ট ক্রিয়েট করো, ভালো, তুমি যদি অথবা বর্তমানে যারা এই যে 10,323 চলে গেছে এখানে তোমার পোস্ট আছে তো তুমি ফিল আপ করো। আমি ইন দ্য মিন টাইম আমি মোর দেন 3,000 নিয়েছি, প্লাস আবার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, টিআরবিটি কে বলছে আমাকে দাও, এই যে বলছে এখন বলছে নিউ পোস্ট, অথচ কিন্তু আমাদের স্যাংশন পোস্ট একটাও না কিন্তু এটার ব্যাপারে। এবার দেখুন এই হাইকোর্টেই এটা দিল 21 দিন আগে, এই হাইকোর্ট সেম বেঞ্চ একজন জাজ সিঙ্গেল জাজ বলছে এডুসেটের তারা এডুসেট, এটা হলো এডুসেট নেটওয়ার্ক প্রোগ্রাম, এটাও একটা কন্ট্রাক্ট সার্ভিস সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম। The responses are directed that the petitioners shall be considered for regularization with a period of 4 months, 4 মাসের মধ্যে করো তাদেরকে, from the day when the principal secretary education school education shall receive a copy of this order from the petitioners. It should be apposite to note here that considering 10 years of continuous service, though in the contractual agreement the petitioner may not be considered against, বলছে তুমি
তুমি রেগুলার দাও, তুমি এরকম করো না, পোস্ট রাখা দিয়ে কইও না তুমি ফিক্স দাও, তুমি একদম রেগুলার স্কেল দিয়ে দাও, কিপিং ইন দি রেগুলার পোস্ট ইন অ্যাভেন্স। ওই পোস্ট আমরা যেমন টেট টিচারদের ক্যাপ্টেন অ্যাভেন্স করে দিয়ে আমরা রাখি। In view of what has been observed above, the writ petition stands allowed and disposed of. এটা করলো তো আমার কাছে একটু কনফিউজ হলো, এটা কি করলো? কন্ট্রাক্ট সার্ভিস ডাইরেক্ট বলে দিল, আরো তো কন্ট্রাক্ট সার্ভিস আছে এনএচএম থেকে আরম্ভ করে বিভিন্ন, এমনি ভেরিফিকেশনের জন্য ডিভিশন বেঞ্চে গেলাম, একজন সিঙ্গেল জাজ দিল। এই আপনার সর্বশিক্ষার মামলার পরে 21 দিন পরে সেম বেঞ্চ সর্বশিক্ষা বলছে, firstly because they are not engaged against sanctioned posts, and secondly because they were appointed on fixed salary contractual basis under a centrally funded scheme. For all these reasons, the judgment of the learned single bench dated 19/18 is reversed. বললো তাদেরকে স্যাংশন কন্ট্রাক্ট সার্ভিসে তাদের বলছে রেগুলার করে দাও, ঠিক 21 দিন পরে আরেকটা জাজমেন্টে বলছে না 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 না, সেন্ট্রাল ফান্ডের সিস্টেম এসব চলবে না, এটা স্যাংশন পোস্টটা কেন দিচ্ছ? উই আর কনফিউজ। আবার এসপিকিউএম তারা বলছে কোর্ট in view of the decision of the apex court as referred above, the petitioners cannot claim any regularization either the central government or to the state government, as it has been indicated in the scheme that no permanent post been created and there may not be any scope. This court cannot direct the respondents, particularly the respondent 1 to 5 who have taken conscious decision that they would not take পর্যালোচনা করছি পজিটিভ দৃষ্টিভঙ্গিতে, এটা দেয়া পরিষ্কার 10,323 না। তন্ময়তার কেসে একটা বলেছিল যে শিক্ষক নিয়োগ করতে হলে আমি যদি এই 10,323 এই যে সর্বশিক্ষা মিশন প্রকল্পে জানেন তো মাধ্যমিক পাশ আছে, যে এই পরীক্ষার কথা বললাম, দেন আমি কি করব? সেই জন্যই ওই 49 আমাকে বলছে তুমি এই ব্যাপারটা তোমার, 49 বলছে যে এটা তো আমি কিছু বলবো না। Coming to the 49 para, coming to the last of the government objection regarding qualification of the teachers, begin with the, we are not inclined to go into individual qualifications held by every teacher, which of course would be a subject matter for the government to examine. এই জন্য আমরা বলছি আমরা পাঠাবো। সুতরাং আমার সাথে তারাও দেখা করেছে, আমি বলছি দেখো মার্কেটে যেটা প্রচার হয়েছে যে গভর্নমেন্ট এমন কিছু করবে না, কেন কথা বলছি, একজনের চাকরি চলে যাক এটার মধ্যে নেই, এটা হলো মূল কথা। ওই সময় সুপ্রিম কোর্ট জাজমেন্ট, হাইকোর্ট জাজমেন্ট, গর্দিশ কার উপরে আইলো? আমাদের উপরে। সুতরাং এরকম কোনো যেন বিতর্ক না হয়, গভর্নমেন্ট সমস্ত অপিনিয়ন নিচ্ছে, অপিনিয়ন নিয়ে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। একই প্রশ্ন আমি ব্যক্তিগতভাবে 2019 সালে বাজেট সেশনে উত্থাপন করেছিলাম। তখন মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী দুজনেই বলেছিলেন যে সিন্স দ্য ম্যাটার ইজ সাবজুডাইজড, হাইকোর্টের অধীন রয়েছে, আমরা অপেক্ষা করছি হাইকোর্টের রায় কি আসে। হাইকোর্টের রায় যদি পজিটিভ হয়, পিটিশনারদের পক্ষে হয়, আমরা তখন ভেবেচিন্তে দেখব তাদেরকে কিভাবে অ্যাড্রেস করা যায়। আজকে হাইকোর্টের রায় এসছে এবং পূর্বতন সর্বশিক্ষা বা আমরা যাকে বর্তমানে সমগ্র শিক্ষা বলি, এটা একটা ত্রিপুরা রাজ্যে বহুচর্চিত বিষয়, যেমনটা 10,323। সংখ্যাটাও নেহাত কম নয়, প্রায় 5,500। তো আমরা বিগত সময়েও দেখেছি মাননীয় শিক্ষামন্ত্রী যখন বিরোধী বেঞ্চে ছিলেন, বিরোধী দলনেতা ছিলেন, বিধায়ক ছিলেন, 2014 সালেরও একটা অ্যাসেম্বলি ডিসকাশন বিটুইন ভানুলাল সাহা, দি দেন এডুকেশন মিনিস্টার,
এবং আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী দিদেন এডুকেশন মিনিস্টার, হয় তপন চক্রবর্তী মহাশয় বা ভানুলাল শাহ হবে, আই স্ট্যান্ড টু বি কারেক্টেড। মাননীয় বর্তমান শিক্ষামন্ত্রী এই প্রশ্নটা তুলেছিলেন এবং সর্বশিক্ষার কর্মচারীদের পক্ষেই কথা বলেছিলেন যাতে তাদেরকে রেগুলারাইজ করা হয়। বিগত দিনে বামফ্রন্ট সরকারের যে ব্যর্থতাগুলো, সে 10,330 বলুন বা সর্বশিক্ষা বলুন, জিনিসগুলোকে কমপ্লিকেটেড করা হয়েছে, যার ফলে কর্মচারীরা হাইকোর্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। কিন্তু আজকে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার আহ্বান থাকবে যে নির্বাচনের আগেও আমরা বিভিন্ন গণ অবস্থানগুলোতে, আমরা সর্বশিক্ষার বিভিন্ন ডেপুটেশনগুলোতে এবং নির্বাচনের পরে আমাদের সরকার গঠিত হওয়ার পর রবীন্দ্র ভবনের প্রাঙ্গণে একটা সভার আয়োজন করা হয়েছিল সর্বশিক্ষা টিচারদের দ্বারা। সেখানে আমিও উপস্থিত ছিলাম, আপনিও উপস্থিত ছিলেন বা অন্যরাও উপস্থিত ছিল। সেখানে আপনি বলেছিলেন যে ধর্ণা দিতে হবে না, আন্দোলন করতে হবে না, ডেপুটেশনে মিলিত হতে হবে না, আমাদের মাথায় রয়েছে, আমরা তোমাদের জন্য পজিটিভ ওয়েতে আমরা চিন্তা ভাবনা করছি। তখন আমরা বা সর্বশিক্ষার যারা কর্মচারীরা বা শিক্ষকরা, তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে ব্যাপারটা সাবজুডাইজড, কোর্টের অধীনে রয়েছে, আমরা সে বিষয়ে কোনো ধরনের উক্তি করতে চাই না বা কোনো ধরনের সিদ্ধান্ত নিতে চাই না, তবে কোর্টের অবমাননা করা হবে। আজকে যখন কোর্ট রায় দিয়েছে রেগুলারাইজ করা, আমার এখানে নিশ্চয়ই যে সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস যে মূল মন্ত্র মোদিজি নিয়ে আমরা তুলতে চাইছি, রাজ্য সরকারও কিন্তু সেদিকে লক্ষ্য রেখেই কাজ করবে। কারণ এই 5,500 পরিবার, তাদেরকে বাদ দিয়ে সবকা বিকাশ হবে না। আমরা চাই না আরেকটা তন্ময়নাথ বা 10,323 হোক। সুতরাং আপনি যেটা বললেন যে প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে চিঠি পাঠানো হচ্ছে তাদের রিকুইজিট কোয়ালিফিকেশন সম্পর্কে, এবং 2017 সালে 3 অগাস্টের একটা চিঠি তদানীন্তন MHRD ডিপার্টমেন্ট থেকে সেখানে পাঠানো হয়েছিল, যেখানে বলা হয়েছে যে ফার্দার ইট ইজ রিটারেটেড দ্যাট there will be last chance to acquire the requisite minimum professional qualification. Any teacher in this effort pension schools who does not have the minimum qualification mandated under the RT Act 2009 would not be allowed to continue to service beyond 1st April 2019. 2019 1 এপ্রিলের পরে তাদের রিকুইজিট কোয়ালিফিকেশন যদি না থাকে তাদেরকে চাকরি থেকে বাতিল করে দেওয়া হবে। তো রিকুইজিট কোয়ালিফিকেশনটা কি? প্রাইমারির ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি 50% মার্কস, ডিএলএড। আপার প্রাইমারির ক্ষেত্রে সেটা গ্রাজুয়েশন সঙ্গে ডিএলএড। আজকে দেখা যাচ্ছে যে মেজরিটি অফ দ্য এমপ্লয়িজ দে হ্যাভ অবটেন্ড দ্য রিকুইজিট কোয়ালিফিকেশনস ইন বিটুইন। হয়তো 100, 150, 200 হয়তো বাদ যেতে পারে। তো এটা একটা শুভ উদ্যোগ সরকার নিয়েছে বা দপ্তর নিয়েছে আমি মনে করি। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আসাম সরকার তাদেরকে রেগুলার করে দিয়েছে, মণিপুর সরকার তাদেরকে রেগুলার করে দিয়েছে, সিকিম গভর্নমেন্ট, অরুণাচল গভর্নমেন্ট, পাঞ্জাব গভর্নমেন্ট বিভিন্ন রাজ্যে বিভিন্ন স্কিমে তাদেরকে রিক্রুট, সেখানে সেই স্কিমে রিক্রুট করা হয়েছিল বিভিন্ন নাম দিয়ে, কিন্তু তাদেরকে রেগুলার করে দেওয়া হয়েছে। অনেক রাজ্য রয়েছে যাদের কোর্টের দ্বারস্থ পর্যন্ত হতে হয়নি, সরকার তাদেরকে উইথ পজিটিভ ইন্টেনশন তাদেরকে রেগুলার করে দিয়েছে। তা আমাদের রাজ্য কেন আমরা পারবো না? স্বাভাবিকভাবেই অর্থের একটা বার্ডেন থাকবে। 90:10 রেশিওতে তাদেরকে বেতন দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার বলেছে যে 90% আমরা দেব, 10% রাজ্য সরকারকে বহন করতে হবে। সেই জিনিসটা মানবিক দিক থেকে রাজ্য সরকার গ্রহণ করবে বলে আমি মনে করি। এবং আমাদের যে 15th ফিনান্স কমিশন, আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাইব যে ডিউরিং দ্য ভিজিট অফ দ্য 15th ফিনান্স কমিশন whether this matter was taken up with them for their regularization. কারণ আমরা জানি যে ফিনান্স কমিশন যে টাকাটা বহন করবে, প্রদান করবে, আমাদের নন প্ল্যানিং হেডে কর্মচারীদের বেতন আসে, ফিনান্স কমিশন সেটা আমাদেরকে দিয়ে থাকে। তো রাজ্য সরকারের এমন কোনো প্ল্যানিং তখন ছিল কি যে যখন 15th ফিনান্স কমিশন এখানে ভিজিটে এসছে
ওই 15 ফিনান্স কমিশনের সদস্যদেরকে বা তাদেরকে রেগুলারাইজেশনের ব্যাপারে সেখানে আলোচনা হয়েছে বা অর্থ প্রদান করার জন্য তাদের সঙ্গে আলোচনা হয়েছে কিনা, মাননীয় বলবেন কিনা? হোয়াট ইজ আওয়ার স্ট্যান্ড? এই জন্য না, এখন তো আরো একটা আছে, দুটো আছে, একটা বেজে গেছে, সময়টা বাইরে নিতে হবে। তো এটা মাননীয় লিডার অফ দ্য হাউস একটু ইয়ে করুক, আরো 2-3টা আছে প্রপোজালের উপরে। আপনি যে চিঠির কথা বলেছেন, চিঠি আমার সামনে আছে। 1 এপ্রিল 2019 থেকে যারা শিক্ষাগত যোগ্যতা একবার করতে পারেনি তাদের ডিসঅ্যালাউ করো, এই চিঠি থাকা সত্ত্বেও আমরা একজনকে বাদ দেইনি। চিঠি আছে, বাদ দেইনি কিন্তু। সুতরাং এই প্রশ্নটা আসে না, এটা বাদ দেইনি। 2 নম্বর প্রশ্ন হলো যে আমি বারবারই বলেছি আমাদের গভর্নমেন্ট এ নিয়ে পজিটিভ। আমি এমন করতে, এই যে বলছে একটা 49 প্যারাতে বলছে যে তুমি এক্সামিন করো এডুকেশন কোয়ালিফিকেশন। আমি তো এরকম ভাবে বলতে পারবো না, আমি এরকম ভাবে বলতে চাই না। এই যে বলছেন কোর্টে যায় কেন? সায়েন্স গ্রাজুয়েটের কি অবস্থা আমি জানি। আজকে সায়েন্স কোর্টে গেছে, কোর্টের থেকে রায় দিয়েছে, আমরা পজিটিভ দৃষ্টিভঙ্গি দিচ্ছি। সায়েন্স গ্রাজুয়েট যারা, তাদেরকে তো তাদের সময় তো 5 বছর অতিক্রান্ত হয়েছিল, রেগুলারাইজ করলো না কেন? কি করেছে আপনারা জানেন? এইসব আমি তো আশ্চর্য হয়ে যাই। এখানে সায়েন্স গ্রাজুয়েট কোর্টে গেছে, যখন কোর্টে গেল এবার তো আমার এখানে, তখন আমার মনে আছে মাননীয় মুখ্যমন্ত্রী গুয়াহাটি যাচ্ছিলেন, এয়ারপোর্ট থেকে আমাকে বলছে সায়েন্স গ্রাজুয়েট বলে চাকরি চলে গেছে। আমি বলছি না না, এত ঘাবড়াবেন না, কিচ্ছু না, এটা একটা ব্যাড মেসেজ বেরিয়েছে। এই সায়েন্স গ্রাজুয়েটের ক্ষেত্রে নিয়ম হলো রেগুলার সার্ভিস যদি কাউকে দেওয়া হয়, যদি আপনি ফিক্সড পেতে রাখেন, তার জন্য সিটগুলি ক্যাপ্টেন এভেন্স রাখতে হয়, ওনারা রাখেনি। চাকরি চলে যেত, শরীর কাঁপা আরম্ভ করছিল আমার। এই যে সর্বশিক্ষা বলছেন, জানেন এখন যদি আমি আরেকটা কথা বলি আগুন লেগে যাবে এখানে। এই সর্বশিক্ষা তাদেরকে, ওদের প্রতি আমরা সিম্পাথাইজ, আমরা যা যা করছি। এসটি এসসি রোস্টার স্টেট ওয়াইড ফলো করেছে, এসটি এসসি তো থেমে যাবে এখন, বলুন। আর ইন্টারভিউ কি এক জায়গায় হয়েছে? ইন্সপেক্টর অফ স্কুলসে এখন বলুন, একটা রেকর্ড আছে, একটা চিরকুট, কে কত নম্বর পেয়েছে কিচ্ছু নেই। সবগুলো টিচার নিয়োগের ক্ষেত্রে, সব চাকরির ক্ষেত্রে কোন নিয়ম কানুন কিচ্ছু মানেনি, শুধু স্লিপ, ছোট্ট স্লিপ। সাবুনতে একটা লিস্ট পাওয়া গেছে, 22 জনের একটা লিস্ট দিয়ে দিদেন, এমএলএ বলছে এটা আমার করে দেন। ইন্সপেক্টর অফ স্কুলস। এখন আমরা কেন বলছি এই সায়েন্স গ্রাজুয়েটকে, এটা প্রিভিলেজ, এটা অ্যাসেম্বলি, আমি বলতে পারি, এই জন্য বলছি। আমি বলছি ইউ গো টু হাইকোর্ট। ওরা 12টা বাজে গেছে, আমি জানি, আমরা যদি রেগুলারাইজ করে দিতাম, যে কোনো লোক যেত, এই 10,300 কোর্টে চলে যেত। গেছো ওরা গেছো, আইন শুদ্ধ করার জন্য কোর্টে পাঠিয়েছি। বেআইনি কোনো কাজ করবো না, আসুন একদিন দেখিয়ে দেবো সমস্ত রেকর্ড। আপনারা তো রেখে গেছেন, অফিসাররা বসে রয়েছে, উপরে নিচে আছে, একটা কাগজ সবগুলি এখন আমাদের উপরে। চাকরি তো একটা নিয়ম কানুন রাখবেন, আইন কানুন থাকতে হবে। তো আমি যেটা বলছিলাম, অপোজিশন যখন ছিলাম, নিশ্চয়ই সিম্পাথাইজ, কিন্তু শিক্ষাগত যোগ্যতার যে ব্যাপারটা, এটা ক্লিয়ার করতে হবে। এক্ষেত্রে আমি যদি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে করে দিই, সমস্যা হবে। তবে পরিষ্কার বলছি, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী সহ আমাদের যে মন্ত্রিসভা একদম সিম্পাথাইজড। আমরা আইনের মধ্যে বেঁধে রেখে যাতে একটা লোকও চাকরি থেকে বাদ না যায়। কারণ এখানে আছে অনেকের, আমি একদিন এমনি মিটিং করেছিলাম আমার এলাকায়, এডিসি নির্বাচন উপলক্ষে গিয়েছিলাম ট্রাইবেল এলাকায়। তখন বলছি কারা কারা সর্বশিক্ষা আছে তো এখানে 22 জনের মধ্যে উপস্থিত হয়েছে। কারা কারা 50% নাই,
একজন ছাড়া বাকি বলছে আমরা 50% আছে, একজন বলছে স্যার আমার 47। আমি আর কিছু বলিনি ওকে। আমি বলছি আজকে বিধানসভা আছে, আমাদের সদস্য একজন তুলেছে, সেখানে পরিষ্কার বলবো। তো না, এটা ভুল, একবার করতে হবে। না 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 না, 50% মার্কস না থাকলে চলবে। একের থেকে যদি 2010-এর মধ্যে হয় তাহলে 50% মার্কস না থাকলে 12 পাস হলে চলবে, কিন্তু এর আগে যদি হয় একবার করতে হবে। বহু কঠিন, আমি সবটা পড়েছি, দেখে আমি বলছি। সেই জন্য এই যে 49-এর ব্যাখ্যাটা, এই জন্যই হাইকোর্ট বলছে, হাইকোর্টের বিরুদ্ধে তো প্রশ্ন উঠতে পারে, এই জন্য হাইকোর্ট বলছে না এই কথা আমরা বলবো না, এটা তুমি দেখো তোমার শিক্ষকতা যোগ্যতা কার কার আছে তুমি দেখে নাও। এই জন্য আমরা টোটাল অ্যাডভোকেট জেনারেল, ল ডিপার্টমেন্ট, তারপরে দপ্তর প্লাস অর্থ দপ্তরের ব্যাপার আছে একটা, বলছে ডিরেকশন দিয়ে দিচ্ছে, সুপ্রিম হাইকোর্ট বলে দিচ্ছে পোস্ট ক্রিয়েশন করো। আরে আমার অন্য বেকার আছে যে তাদের কি হবে, তুমি যে বলে দিচ্ছ অ্যাবজর্ব করো, যদি ভ্যাকেন্ট পোস্ট যেটা আছে টিচারদের এটা ঢুকিয়ে দাও। এইবার যে আমি টিআরবিটিকে রিকুইজিশন দিলাম, তুমি আমাকে 3000 শিক্ষক দাও, তাহলে সেটা কি হবে? মাননীয় মন্ত্রী মহোদয়, কতগুলো সমস্যা আছে। তো সেই জন্য বলছি এগেইনস্ট আমি একটি কথা বলবো, সুপ্রিম কোর্টে যাওয়ার কথা সিদ্ধান্ত বলছে এইগুলো আমরা চিন্তা করিনি, কিন্তু আইনটাকে মেনে নিতে হবে। কারণ উনি অপপ্রচার করলে কি হবে, ওনারা তো রেখে গেছে। আমার জিজ্ঞেস করো, একটু দাঁড়িয়ে বলুন তো দেখি, একটা SC ST অ্যাকশন আমাকে যদি আজকে রামপত্র জমা দিয়ে বলে, এই রতন না তুমি শিক্ষামন্ত্রী, তুমি বলো রোস্টার পেন্সিল করছো কিনা সর্বশিক্ষায়, প্লিজ ইউ টেল মি, কে উত্তর দেবে? আমি উত্তর দেবো? কিচ্ছু মেনটেন করি। সুতরাং আমরা পজিটিভ পর্যালোচনা করছি, সুতরাং চিন্তার কিছু নেই, চাকরি যাবে না, এটা ক্লিয়ার। এই সরকারের আমলে কারো চাকরি যাবে না, শব্দটা লেখা, এটা হলো মেইন জিনিস। 10,223 যেটা করে গেছেন, ওই তো বললাম না সেদিন, এই জন্য তো বলেছি যে কেউ নেই সাথে, সব অ্যাপ্লাই করেছে, তার মানে উদ্দেশ্য জোর করে কেবল মুভমেন্ট করাচ্ছেন। যাই হোক, আমি মাননীয় সদস্য তুলেছেন, ভালো হয়েছে, নতুবা আমারও তো এটা সবাইকে জানানোর দরকার, নতুবা একটা ব্যাড মেসেজ গেছে সর্বশিক্ষা তাদের কারো চিন্তা নেই। তবে কোয়ালিফিকেশন একোয়ার করতে হবে। আমি পরিষ্কার কথা বারবার বলছি, শিক্ষা ক্ষেত্রে কোয়ালিটি মেনটেন করতে হবে। এই ক্ষেত্রে যত বড় রাজনীতিবিদই হোক কম্প্রোমাইজ করবো না, আমার দায়িত্ব, আমাদের দায়িত্ব আগামী দিনের প্রজন্ম। আমি ওইসব না, যা করে গেছেন প্রজন্মের সাথে আমি কোনো 420 করতে পারবো না। আপনারা করুন, কি দরকার হলে ছেড়ে বাড়ি চলে যাব, কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করবো না, পরিষ্কার কথা। এখানে পরিষ্কার, এই জায়গাটা ক্লিয়ার থাকেন, বাকিটা এই দেখেন না ওভারেজ হয়ে গেছে, 10,000 টেট পরীক্ষা ওভারেজ হয়েছে। আমরা বলছি ওভারেজ কোয়ালিটি আছে, ইয়েস কাম, মন্ত্রিসভা ডিসিশন নিল, ওকে। এবং আমরা জানেন, দেখবেন স্পেশাল অ্যাডভার্টাইজমেন্ট করে দিয়েছে টিআরবিটি, ত্রিপুরার যে যত ওভারেজ আছে, ইভেন স্টেট কোয়ালিফাইড, কাম ফরওয়ার্ড, ক্লিয়ার কোয়ালিটি। ওই চল্লি বললে চলবো না, চল্লি বললে কারো হবে না। ধন্যবাদ, নমস্কার। মাননীয়